আচ্ছা, এবার অনেক হয়েছে আমার মনে হয়, 20 মিনিট অনেক সময় ছিল, কথা বলছেন। এখন আমি যেটা বলি সেটা শুনবেন। আমরা প্রথমেই নোট লিখে নেব, ঠিক আছে? নোট 1, অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকলে অন্বয়টি ফাংশন হবে। অন্যটি ফাংশন হবে। ক্লিয়ার? এখন নোট 2, অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই এবং একই দ্বিতীয় উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই। যখন একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকবে না এবং একই দ্বিতীয় উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকবে না, তখন আমরা অন্যটিকে এক এক ফাংশন বলবো। ঠিক আছে? তখন অন্যটি কি হবে? অন্যটি এক এক ফাংশন হবে। 2 নাম্বার নোটের বিকল্প আর একটা নোট আছে, সেটা লেখেন। অন্যয়ের ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি ভিন্ন হলে অন্যটি এক এক ফাংশন হবে। অন্যয়ের ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি ভিন্ন। ঠিক আছে? হলে অন্যটি এক এক ফাংশন হবে। আমরা বিগত ক্লাসগুলোতে যা পড়েছি, সার্বিক, এক এক, বিপরীত, আজকে আমরা সেই ফাংশনগুলোই অনেকাংশে সেইগুলোই আলোচনা করব, কিন্তু ফাংশনগুলো একটু ব্যতিক্রম। ঠিক আছে? তো অনেক সময় যদি বই কেন্দ্রিক প্রশ্ন করে তখন আমাদের
এটা খুব দরকার। সবাই বইটা হাতে নাও। বইটা হাতে নাও। 8 নাম্বার দেখো, 8 মধ্যে আমি একটা করাই দিব, আর আমার লেখার সাথে আমি যেভাবে বর্ণনা করব এই বর্ণনার সাথে মিললে তোমরা মন্তব্যগুলো করবা। 3টা নোট দিছি না, এই নোটের সাথে মিললে এটা হবে, না মিললে এটা হবে না। যেমন আমি প্রথমে বলছি অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট, একটু ভাষাটা মানে বাক্যগুলো অন্যরকম। অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় যদি না থাকে তাহলে ফাংশন, আর যদি থাকে তাহলে ফাংশন নয়। তার মানে কি, তুমি এইখানে ফাংশন এক ফাংশন কিনা অন্যয়, তার জন্য তোমাকে এই 3টা নোট পড়তে হবে। মানে এটা হচ্ছে তুমি মনে করবা সূত্র, এটা কি মনে করবা? সূত্র। এটা মুখস্থ করে ফেলবা। এখন আমরা সাধারণত সৃজনশীল সমাধানের সময় যেটা দেখি যে প্রথমে উদ্দীপক, তারপরে ক খ গ প্রশ্ন দেওয়া থাকে, তাই না? এখন 8 নম্বরে প্রশ্নগুলো আগে করা হয়েছে, প্রশ্নগুলো আগে করা হয়েছে, আর ক খ গ ঘ উ যেটা, এটা হচ্ছে তোমার উদ্দীপক। এটা থাকবে কোথায়? উদ্দীপকে। আর রোমান 1 2 3 দিয়ে যেগুলো লেখা হয়েছে এগুলো প্রশ্ন। অর্থাৎ ক খ গ ঘ উ এর প্রতি ক্ষেত্রে রোমান 1 রোমান 2 রোমান 3 যা লেখা আছে তা নির্ণয় করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? প্রথমে প্রশ্ন করছে, তারপরে ওই প্রশ্নগুলোর আনসার করতে হবে কয়ের জন্য, ক্ষয়ের জন্য, গয়ের জন্য, ঘয়ের জন্য আর ওর জন্য। বুঝে আসে? দেওয়া আছে s ইজ ইকুয়াল টু, বলেন তো কত? হাফ নাকি হাফ 0, তারপর 1 1, তারপর 5/2 2, তারপরে 5/2 -2। এই অন্যয়টা দেওয়া আছে। এই অন্যয়ের ডোমেন বের করতে বলছে। একে কি বের করতে বলছে? ডোমেন। তাহলে আমরা যদি ডোমেস লিখি তাহলে ডোমেনই হবে। ডোমেন কি বোঝাচ্ছে? ডোমেন আমরা জানি, জেনারেল ম্যাথে পড়েছি, অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেট। অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে ডোমেন বলে। ক্লিয়ার? তো এখানে প্রথম উপাদান কত? হাফ। এখানে কত? 1 1। দুইটা ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদান একই আছে, মানে 1 আছে, 1। তাহলে কি আমরা 1 1 লিখব? 1 একবার লিখব, কারণ সেটের মধ্যে একই উপাদান 1000 বার উপস্থিত থাকলেও উপাদান সংখ্যা কাউন্টের সময় একবার কাউন্ট করতে হবে। ক্লিয়ার? তো এখানে 5/2 দুই জায়গায় আছে, আমি একটা নিলেই হচ্ছে, এটা ডোমেন। আর রেঞ্জ এস হচ্ছে 0 1 -1 2 -2। কোনো অন্যয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। ক্লিয়ার? তাহলে আমরা রেঞ্জ বের করে ফেললাম। এখন বলছে এস ইনভার্স, দেখো তো বইতে কি লেখা আছে? এস ইনভার্স লেখা আছে না? এস অন্যয়ের বিপরীত ফাংশন লেখা আছে। আচ্ছা, বলছে যে বিপরীত অন্যয় নির্ণয় করো। বিপরীত অন্যয়, এস এর বিপরীত অন্যয়ের নাম হবে এস ইনভার্স। কি হবে? এস ইনভার্স। এস এর বিপরীত অন্যয়ের নাম হবে কি? এস ইনভার্স। কি করে হবে? দেখো 0 হাফ, ক্রমজোড়ের প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান আর দ্বিতীয় উপাদানকে প্রথম উপাদানে রূপান্তর করলে ইনভার্স অন্যয় পাওয়া যায়, বিপরীত অন্যয় পাওয়া যায়।
দেখো তো, এটাকে আমি প্রথম উপাদান করছি আর এটাকে দ্বিতীয় উপাদান করছি, প্রত্যেকটার বেলায় তাই করতে হবে। ঠিক আছে, -1 1 2 5/2 -2 5/2। এটা হইতেছে কি, এটা কি বিপরীতন্বয়। এটা কি বলো, বিপরীতন্বয়। 1 নাম্বার প্রশ্নের তিনটা, 1 নাম্বারের জন্য 3টা উত্তর চাওয়া হয়েছে, আমরা 3টা উত্তর বের করেছি, ঠিক কিনা বলো? 3টা উত্তর বের করেছি। এখন 2 নাম্বারের প্রশ্ন কি, এস অথবা এস ইনভার্স ফাংশন কি না, ফাংশন কি না। তো আমরা এস এর কথা বলি, যে এস অন্বয়, লেখো এস অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক, এস অন্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় আছে, তাই না? একাধিক ক্রমজোড় আছে, তোমরা কি চোখে দেখতেছ? একাধিক ক্রমজোড় আছে বা বিদ্যমান। দেখো তো, এই অন্বয়ের এই দুইটার দিকে যদি তুমি তাকাও, দেখো প্রথম উপাদান একই, প্রথম উপাদান কি একই, এই দুইটার প্রথম উপাদান কি একই। তাহলে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় বিদ্যমান, এরা প্রত্যেকটা এক একটা ক্রমজোড়, প্রত্যেকটা এক একটা কি ক্রমজোড়, সবাই আমরা জানি এটা। তাহলে একই প্রথম উপাদান বিশিষ্ট একের অধিক ক্রমজোড় আছে। আমি বলছিলাম যদি না থাকে তাহলে ফাংশন, আর যদি থাকে ফাংশন না। ঠিক আছে, তাহলে এস অন্বয় কি, যেমন একটা উদাহরণ দিয়ে দিবা, যেমন তুমি কেন বললা যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় আছে, তুমি কেন বললা এটা? কারণ তুমি দেখছো, কি দেখছো সেটা লিখে দাও। 1 1 1 -1, তারপরে 5/2 2, তারপরে 5/2 -2। তো আমরা কিন্তু এখানে উদাহরণ দিয়ে দিলাম যে কোন ক্রমজোড়গুলোর প্রথম উপাদান একই। তুমি এখন বলবা সুতরাং এস অন্বয়টি ফাংশন নয়, এস অন্বয়টি ফাংশন নয়। সাধারণ গণিতে এরকম অন্বয় দিবে, বলবে নিচের কোনটি ফাংশন কোনটি ফাংশন নয়। প্রশ্ন 2 রকমই আসে, তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা ফাংশন। তুমি দেখবা যে ক্রমজোড়, মানে কয়েকটা ক্রমজোড় দেওয়া থাকবে, 4টা অপশনে 4টা, দেখবা যে খালি প্রথম উপাদান খুঁজবা, যার প্রথম উপাদান প্রত্যেকটা আলাদা আলাদা সে ফাংশন। আর যার দেখবা যে প্রথম উপাদান ক্রমজোড়ের সাথে একটার সাথে আর একটা মিলে গেছে, একটা মিললেও ওটা ফাংশন না, বাদ। আবার দেখবা যে প্রশ্নের মধ্যে 3টা অপশনে ফাংশন দেওয়া আছে, একটার মধ্যে ফাংশন নয়, 3টার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা, তারা ফাংশন। আর একটার মধ্যে প্রথম উপাদান 2টার ক্রমজোড়ের মধ্যে মিল দিয়ে দিল, বলল যে কোনটি ফাংশন নয়। তখন তোমাকে ফাংশন নয় খুঁজে বের করতে হবে। তখন তুমি দেখবা যে প্রথম ক্রমজোড়, মানে প্রথম উপাদান যেন একাধিক ক্রমজোড়ের থাকে, প্রথম উপাদান একই আছে এমন ক্রমজোড় যেটা থাকবে সেটাই ফাংশন নয়। ক্লিয়ার? যেমন আমি এখানে বললাম এটা। এখন এস অন্বয় দেখো, এটা কি আমি মুছে দেব? লেখা শেষ? আচ্ছা, এইবার তুমি 2 নাম্বার প্রশ্নের জন্য এস ইনভার্স ফাংশন কিনা আমরা সেটা 1 নাম্বার থেকে দেখে নিই। 1 নাম্বারে যেহেতু আমরা ইনভার্স বের করছি, তাই না, আমরা বিপরীত অন্বয় বের করছি এখানে, আর এখান থেকেই আমরা দেখে নেব যে আসলে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন কিনা। 0 1 -1 2 -2 মানে
ক্রমজোরগুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। তাহলে তুমি এখানে কি লিখবা? এস ইনভার্স অন্যয়টির বা অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই। একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই। সুতরাং এস ইনভার্স অন্যয়টি একটি ফাংশন। লেখো যে এস ইনভার্স অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই। সুতরাং এস ইনভার্স অন্যয়টি একটি ফাংশন। ঠিক আছে, এস ইনভার্স অন্যয়টি একটি ফাংশন। তাহলে এভাবে করে আমরা 8 নাম্বারের সমস্ত অঙ্ক করতে পারবো। আমি যে নোট লিখে দিয়েছি সেই নোটটা মুখস্থ করতে হবে। আর একটা অঙ্কের মধ্যে একই অঙ্কের মধ্যে ওটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। যদি সৃজনশীল হয় তাহলে অবশ্যই ক হতে প্রাপ্ত নিচে লিখে দেবা। এই যে শুধু এটাই তুলবো, ঠিক আছে। ক হতে প্রাপ্ত সেটা তো তুমি লিখতেই পারো চাইলে, তাই না? অন্যয়টি একটি ফাংশন। শেষ করো। তো 3 নাম্বার প্রশ্নে কি বলছে? ফাংশনগুলো এক এক কিনা। দেখো, অন্যয় শর্ত সাপেক্ষে ফাংশন, অন্যয় শর্ত সাপেক্ষে ফাংশন, এটাও কিন্তু অন্যয় শর্ত সাপেক্ষে ফাংশন। অন্যয় হলেই যে সেটা ফাংশন হবে এমন নয়, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে, ওনাকে একটু ডাকো তো। দেখেন এখানে আমরা এখানে মানে ফাংশনগুলো কি বলছে বলো তো? ফাংশনগুলো এক এক কিনা। ফাংশনগুলো এক এক কিনা। এখন আমাদের এটা খুঁজতে হবে। দেখো, এস অন্যয়কে আমরা 2 নাম্বারের মধ্যে বলেছি এস অন্যয় ফাংশনই না। তাহলে এক এক হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এস অন্যয় ফাংশনই না, অন্যয়টা ফাংশনই না, তাহলে সে কি করে এক এক ফাংশন হয়? যে ফাংশনই না, তাই না? তাইলে তুমি এখন লিখবা যে যেহেতু এস অন্যয়টি হ্যাঁ 3, এস অন্যয়টি ফাংশন নয়, তাই এস এক এক ফাংশন ফাংশনও নয়। ঠিক আছে, এবার তুমি এস ইনভার্সের দিকে তাকাও। তাহলে প্রথম উপাদানগুলোর ব্যাপারে আমরা দেখছি, প্রথম উপাদানগুলো দেখলাম আলাদা আলাদা, তাই না? আর দ্বিতীয় উপাদানগুলোর মধ্যে এখানে মিল আছে, এটার আর এটার মিল আছে, এটার আর এটার মিল আছে। আমি 2 নাম্বার নোটে কি লিখছি দেখো, 2 নাম্বার নোটে আমি লিখছি অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই এবং একই দ্বিতীয় উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই। ঠিক তখন আমরা বলবো যে ফাংশনটি এক এক। তাহলে আমরা এখানে লিখব এস ইনভার্স অন্যয় এর
লেখো এস ইনভার্স অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় নেই এবং একই দ্বিতীয় উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় আছে। যেমন 1 1 -1 1 2 5/2 -2 5/2। দেখো তো এই ক্রমজোড় চারটার দ্বিতীয় উপাদানগুলো একই না? তাইলে 2 নাম্বার নোটে কি আমি এমনটা লিখছিলাম? এমনটা লিখি নাই। দ্বিতীয় উপাদানেরও একাধিক ক্রমজোড় থাকবে না, তাই না? আর এখানে আছে, তাইলে 2 নাম্বার নোটে যা লিখছি এটা তা নয়। তাইলে এটা কি এক ফাংশন নয়। তাহলে এস অন্যয় কি নয়? এস ইনভার্স এক ফাংশন নয়। ঠিক আছে, এফ ইনভার্স এক ফাংশন নয়। বোঝা গেল? ফাংশন কিন্তু এক নয়। এস ইনভার্সকে আমরা 2 নম্বরে ফাংশন বলেছি না? ফাংশন বলেছি কিন্তু এক নয়। আচ্ছা, ওটা ডোমেনের প্রতিচ্ছবি হচ্ছে কোডোমেন। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা এগুলা, ঠিক আছে, ওগুলো পরে বুঝো। এখন আসলে আমাদের সময় খুবই কম, পরে চিত্র এঁকে দেখাও। আচ্ছা, এখানে আমরা 3 নম্বরে আর কি আছে বাকি বলো তো? 3 নম্বরে আর কি বলছে? আচ্ছা, এক কিনা একটু কাজ করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে লেখাটা আছে না, এই লেখার উপরে চিত্র এঁকে দিবা। তোমরা তোমাদের খাতার নিচে লেখো, যেহেতু জায়গা নেই। সেই চিত্রটা তুমি এই জায়গায় দিবা, আমি যেখানে দেখাচ্ছি। ঠিক আছে, 0 1 -1 2 -2। তারপরে এখানে হচ্ছে 1/2 1 আর হচ্ছে 2। এটা হচ্ছে ডোম এস ইনভার্সের ডোমেন আর কি। আর রেঞ্জ এস ইনভার্স। দেখো এটার সাথে এই যে ওর প্রতিচ্ছবি, এটা এই যে তুমি যে বললো না ওর প্রতিচ্ছবি, এটা এইটার প্রতিচ্ছবি হইতেছে 2টা। এইটার প্রতিচ্ছবি কয়টা? 2টা। এটারও প্রতিচ্ছবি কয়টা? এটা দেখো যে ওর আর ওর এই দুইজনের ইমেজ সেম, প্রতিচ্ছবি একই। কই হাফ আছে? ও আচ্ছা, এটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটাতে হাফ ছিল না। এফ ইনভার্স দেখো না তুমি, এস ইনভার্স দেখো। এস ইনভার্সের প্রথম উপাদানগুলো এরা না, আর দ্বিতীয় উপাদান এরা না। 1 2 বার লিখি নাই, 2 2 বার আছে, 2 বার লিখে নাই, একবার লিখবো, তাই না? এইখানে নিচে লিখে দিছি দেখো, ডোম এস ইনভার্স, রেঞ্জ এস ইনভার্স। তাহলে এইখানে ও একজনের সাথে সম্পর্ক করছে, মানে অন্বিত, কিন্তু ও কি করছে? ডাবল করছে। হ্যাঁ, মানে কি? দেখো এই 1 আর -1 একজনের সাথে অন্বিত, একজনের সাথে সম্পৃক্ত। ঠিক আছে,
তাইলে কি এক এক হলো? একজন যদি দুইজনের সাথে, তাই না, তাইলে কি এক এক হলো? এক এক হলো না তো। ঠিক আছে, তাইলে চিত্র আমরা দেখাই দিলাম আর এখানে বর্ণনা লিখে দিলাম। ক্লিয়ার? এই চিত্রটা দিয়ে দিবা। তো এখন আমরা নয় নাম্বার দেখো, সবাই 9 নাম্বার দেখো। 9 নাম্বারের মধ্যে তোমরা দেখেই বুঝতে পারতেছো এই অঙ্কগুলো তোমরা করতে পারবা, তাই না? খালি এক্স এর জায়গায় যা আছে তা বসাই দিবা, 1 5 10। তারপরে খতে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 বসাইবা। গতে কি করবা? এফ দেওয়া আছে, বই দেখো, এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ প্রশ্ন মতে এফ অফ এক্স ইকুয়াল টু 5। হ্যাঁ, দেখো গ গ আর ঘ একরকম, তো আমি 9 এর ঘ করে দিচ্ছি। দেখো দেওয়া আছে এফ অফ এক্স রুট ওভার এক্স মাইনাস 1, এটা দেওয়া আছে। ঠিক আছে, 9 এটা দেওয়া আছে। এখন দেখো প্রশ্ন মতে বলতেছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তোমাদের কি মনে হচ্ছে না যে বোঝা উচিত? হ্যাঁ, ওয়াই স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। এক্স এর মান বের করতে বলছে। গ নাম্বারটা কি? একই, এক্স এর মান সংখ্যায় বের হবে, এক্স এর মান সংখ্যায় বের হবে। 10 নাম্বার অঙ্ক বুঝবা, এটা খুব সহজ। এইটুকু লেখা শেষ হয় না, কিন্তু কথা বলতেছেন। দেখেন 10 নম্বর প্রশ্নের মধ্যে এমনটা বলা আছে, এমনটা এক্স কিউব, এটাকে আমরা পড়ব আর সেট হতে আর সেটে এফ একটি ফাংশন, আর সেট হতে আর সেটে এফ একটি। ক্লিয়ার? এটা পড়ার সময় আমরা কি পড়ব? আর সেট হতে আর সেটে এফ একটি ফাংশন, এটা ডোমেন আর এটা কোডোমেন। আমরা বিগত দিনে বলেছিলাম এটা ডোমেন আর এটা কোডোমেন। এই 10-এর কতে আমাদের কি বের করতে বলছে? ডোম আর রেঞ্জ নির্ণয় করো। তাহলে 10-এর কতে ডোম আর রেঞ্জ নির্ণয় করো। ফাংশনের ডোমেন কিন্তু দেওয়াই আছে, ফাংশনের ডোমেন কিন্তু দেওয়াই আছে, বাস্তব সংখ্যা। আচ্ছা, আমি বলেছিলাম যে এফ অফ এক্স বিলংস টু আর, এফ অফ এক্স কে ওয়াই, এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই। তাহলে এফ অফ এক্স বিলংস টু আর মানে হচ্ছে এফ অফ এক্স সংজ্ঞায়িত, মানে কি? এফ অফ এক্স সংজ্ঞায়িত। তাহলে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি, ও আমি ডোমেন লেখার সময় কিন্তু বলেছিলাম দুইভাবে লেখা যায়। এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, অথবা এফ অফ এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি। ঠিক আছে? আচ্ছা বলো তো, এই জায়গাটায় এক্স এর যে কোনো মান বসাইলে কি ওয়াই বাস্তব না? এক্স এর এমন কোনো মান আছে যে তার কিউব করলে উত্তর পাওয়া যাবে না, অসংজ্ঞায়িত আসবে? এমন কোনো বাস্তব সংখ্যা আছে যার ঘন করলে অবাস্তব সংখ্যা হয়? নাই। তাইলে এত সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এক্স বিলংস টু আর হয়, এক্স বিলংস টু আর। এক্স বিলং আর মানে, এক্স বিলং আর মানে কি?
এক্স ডোমেন, এক্স কি ডোমেন, তাহলে ডোমেনটা হচ্ছে আর, ডোমেনটা কি আর, তাহলে এফ অফ এক্স এর ডোমেন হচ্ছে আর। এখন আমাদের বলছে রেঞ্জ, আমরা রেঞ্জ নির্ণয় করতে জানি, কি করে রেঞ্জ নির্ণয় করতে হয় পড়াইছি না, বলছি সেখানে ফাংশনটা ব্যতিক্রম। আমরা কি করব, আবার ধরি y ইজ ইকুয়াল টু এইটা, তাই না? কিন্তু তখনকার ফাংশন আর এখনকার ফাংশনের মধ্যে একটু তফাৎ আছে, তাই তো? এইটা আচ্ছা, আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূল, ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব বা জটিল সংখ্যা, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এর বর্গমূল বাস্তব। যে কোনো ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, অর্থাৎ আমি বলতে পারি, এক কথায় সহজে বলতে পারি যে যে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল বাস্তব, যে কোনো বাস্তব সংখ্যার বর্গমূল। তাহলে এইবার বলেন তো, এক্স এর মান বাস্তব হবে ওয়াই এর মানের জন্য ঘনমূল, সেটাই বলছি ঘনমূল। বর্গমূল, ঋণাত্মক সংখ্যার বর্গমূল অবাস্তব। আচ্ছা দেখো, আমি ভুল বলতে পারি, ঠিক আছে, এখানে যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল, যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল বাস্তব সংখ্যা। তার মানে কি, আমি যদি তোমাকে বলি যে এটা বিলংস টু আর, এর মানে কি, এটা বিলংস টু আর এর মানে কি, এক্স বাস্তব, এক্স আর এটা তো অভিন্ন জিনিস, এক্স আর এটা অভিন্ন জিনিস, এক্স ইকুয়াল টু এত বিলংস টু আর। দেখো তো, আমি ডোমেন রেঞ্জ নির্ণয়ের সময় এমনটাই লিখছিলাম, এত হবে যদিও কেবল যদি কি হয়, ওয়াই এর মানের উপর শর্ত দিতে হবে। দেখো তো মনে পড়ে কিনা, রেঞ্জ নির্ণয়ের সময় এত ওয়াই মাইনাস টু নট ইকুয়াল টু 0 এরকম লিখছিলাম। তো এখন বলো তো, ওয়াই এর কি এমন কোনো মান আছে যার জন্য অসংজ্ঞায়িত হতে পারে, এই জিনিসটা অসংজ্ঞায়িত হতে পারে? ওয়াই এর কি এমন কোনো মান আছে যে যার কারণে এক্স এর মান অসংজ্ঞায়িত হয়? তাহলে এইখানে না, এইখানে ওয়াই এর সব মান গ্রহণযোগ্য, সকল বাস্তব সংখ্যা গ্রহণযোগ্য। আমি একটু আগে বলেছি যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল সংজ্ঞায়িত বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল বাস্তব সংখ্যা। বুঝা গেছে? তাহলে ওয়াই কি হবে, ওয়াই বিলংস টু আর হবে। ক্লিয়ার? এত হবে যদিও কেবল যদি এত হয়, ওয়াই বিলংস টু আর হয়, ওয়াই বিলংস টু কি আর হয়। বোঝা গেছে? ক্লিয়ার কিনা? ওয়াই বিলংস টু আর হয়। এখন দেখো যে তাহলে এফ অফ এক্স এর রেঞ্জ, এফ অফ এক্স এর রেঞ্জ ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কোডোমেন, এই যে ফাংশনের কোডোমেন আর। তাহলে রেঞ্জ, আমি ফাংশনের রেঞ্জ পেলাম কি, ওয়াই সকল বাস্তব, ওয়াই এর মান কি সকল বাস্তব সংখ্যা। তাহলে ওয়াই এর মান হচ্ছে রেঞ্জ হচ্ছে আর, যা কোডোমেনের সমান। তাহলে এফ অফ এক্স কি সার্বিক ফাংশন, আমাদের কি বের করতে বলছে, রেঞ্জ পর্যন্ত বের করতে বলছে। কি বের করতে বলছে? রেঞ্জ পর্যন্ত। আমি এটা লিখলাম কেন, সার্বিক প্রমাণ করলে লিখবে এটা, ঠিক আছে? রেঞ্জ আর,
আচ্ছা, এই 10 নাম্বারের 10-এর খ, এখানে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি বলছি। 10-এর খ কি বলছে? 10-এর খ কি বলছে? এক এক ফাংশন, তাই না? এইখানে আমি আসলে পুরোপুরি কাজটা করব না, ঠিক আছে? আমি পুরোপুরি কাজটা করব না, তোমাদেরকে বলছি এইখানে একটা বিষয়, এইটা কি? এই এফ অফ ফাংশনের ডোমেন। আমি তোমাদের বলছিলাম এক এক প্রমাণ করতে হলে ডোমেন নির্ণয় করতে হয়। কি বলছিলাম? এক এক নির্ণয় করতে হলে ডোমেন নির্ণয় করতে হয়। এখন প্রশ্নের মধ্যে অলরেডি ডোমেন বের করা আছে, প্রশ্নের মধ্যে ডোমেন দেওয়া আছে, তাইলে কি আমার ডোমেন বের করতে হবে? না। তাহলে প্রশ্নের মধ্যে কখন ডোমেন বের করে এক এক দেখাতে হবে, আর কখন ডোমেন বের করা লাগবে না? বোঝা গেল? আমি বলছি কখন ডোমেন বের করতে হবে আর কখন ডোমেন বের করতে হবে না। প্রশ্নের মধ্যে অলরেডি ডোমেন দেওয়া আছে, তাই এই ক্ষেত্রে ডোমেন বের করতে হবে না। মনে করো আর একটা ফাংশন এরকম, এফ অফ এক্স 5x + 2 x - 1, আর এখানে কমা দিয়ে লিখে দিল x not equal to 1, x not equal to 1। x যদি 1 হয় তাহলে নিচে শূন্য হয়ে যাবে। যখন তোমার এরকম বলে দিল, ঠিক তখনও তোমাকে ডোমেন বের করতে হবে না, অলরেডি ডোমেন বের করা আছে। ডোমেন কি? 1 বাদে সব, মানে বলেই দিছে x not equal to 1, x not equal to 1 লিখে দেওয়ার মানে হচ্ছে ডোমেন গিভেন, ঠিক আছে? ডোমেন দেওয়া আছে, এই ক্ষেত্রে তোমাকে ডোমেন বের করা লাগবে না। তুমি জাস্ট লিখবা, মনে করি x1 x2 বিলংস টু ডোম এফ এর জন্য এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে, যদিও কেবল যদি এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2 হলে x1 ইজ ইকুয়াল টু x2 হয়, রাইট? এই জিনিসটা লিখতে হবে। আর কোন ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে ডোমেন বের করতে হবে না এক এক প্রমাণ করার জন্য? আরেকটা বিষয় বলি, ধরো সৃজনশীলের ক, সৃজনশীলের ক বলল যে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, এখানে বলল যে ডোমেন নির্ণয় করো, আর খতে বলল যে এফ অফ এক্স ফাংশনটি এক এক কিনা, বা দেখাও যে এফ অফ এক্স ফাংশনটি এক এক। এখন তুমি যে ফাংশনকে এক এক প্রমাণ করবা, সেই তুমি যে ফাংশনকে এক এক প্রমাণ করবা সেই ফাংশনের ডোমেন অলরেডি কতে বের করছো, তাইলে কি খতে ওই ডোমেন বের করবা? তো যে ফাংশনকে তুমি এক এক করবা সেই ফাংশনের ডোমেন যদি কতে নির্ণয় করে থাকো, তাহলে খতে আর ডোমেন নির্ণয় করা লাগবে না, সরাসরি মনে করি। আমি 3টা বলেছি। 1 নাম্বার, এইরকম ক্ষেত্রে ডোমেন উল্লেখ করা থাকলে এক এক ফাংশনে ডোমেন বের করা লাগবে না, এরকম ক্ষেত্রে ডোমেন বের করা লাগবে না। আর সৃজনশীলের ক্ষেত্রে কতে ডোমেন বের করলে আর ওই ফাংশনকেই যদি খতে আমরা এক এক করি, তখন ডোমেন লাগবে না। যদি এখানে এফ অফ এক্স না বলে ধরো জি অফ এক্স নামে আরেকটা ফাংশন উদ্দীপকে আছে, তাকে এক এক করতে বলল, তখন কি হবে? তখন তোমাকে জি অফ এক্স এর ডোমেন বের করতে হবে। তখন কি করতে হবে? জি অফ এক্স এর ডোমেন বের করতে হবে। তারপরে তুমি মনে করি x1 x2 বিলংস টু ডোম এফ এর জন্য, ক্লিয়ার? আচ্ছা, তো এক্ষেত্রে ডোমেন বের করার দরকার নাই, এটা খুব সহজ। তুমি লিখবা x1 x2 বিলংস টু ডোম এফ এর জন্য, তাই না? এটা কি করা লাগবে? করা লাগবে না আশা করি। খ গেল। গ দেখো, গতে কি বলতেছে?
পারবে না তোমরা? এই বলো, না পারলে আমারে বলো। এত সহজ একটা জিনিস করাই দিতে হবে? লেখো। মনে করি, পরে আফসোস করবা। x1, আচ্ছা তোমরা যদি মনে করো স্যার আমরা এ বি দিয়ে লিখবো, তবুও লিখতে পারবা যদি প্রশ্নের মধ্যে এ বি না থাকে। প্রশ্নের মধ্যে যদি এ বি না থাকে তাহলে লেখা যাবে। তাহলে দেখো, ডোম এফ এর জন্য, ডোম এফ এর জন্য এফ অফ এক্স ফাংশনটি এক এক হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি এফ অফ x1 is equal to এফ অফ x2 হলে x1 is equal to x2 হয়। ধরি f1 is equal to এফ অফ x2, তাইলে x1 এর কিউব ইজ ইকুয়াল টু x2 এর কিউব। দুই দিক থেকে কিউব বাদ দিয়ে দিলাম। বলছিলাম না আফসোস করবা? কেন করলাম? ঠিক আছে, কেন এটা করলাম আমরা? এফ অফ এক্স একটি এক এক ফাংশন, এফ অফ এক্স একটি এক এক ফাংশন, ঠিক আছে? তো গ নাম্বার কি বলছে? বিপরীত ফাংশন বের করতে। গতে কি বলছে? বিপরীত ফাংশন বের করতে। দেখো, গ করার সময় তোমার দেওয়া আছে, তো লিখবাই এক্স কিউব। আমরা সবাই জানি বিপরীত ফাংশন বের করার জন্য ধরতে হবে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব। y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এফ ইনভার্স y। আবার y ইজ ইকুয়াল টু এক্স কিউব, সুতরাং x ইকুয়াল টু y এর ঘনমূল। তারপরে x এর জায়গায় বসায় দিব f ইনভার্স y। এখন চলক পরিবর্তন করে দিব, f ইনভার্স x ইজ ইকুয়াল টু x কিউবের ঘনমূল। এটা হচ্ছে বিপরীত ফাংশন। এটা কি? বিপরীত ফাংশন। শেষ? গতে কি বলছে? ঘতে বলছে এফ ইনভার্স এক্স একটি ফাংশন। আচ্ছা, ঘ নাম্বার দেখো, ঘ তোমাকে এখানে লিখতে হবে যে গ হতে প্রাপ্ত এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউবের ঘনমূল। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এফ ইনভার্স এক্স এর মান যখন ভিন্ন ভিন্ন হবে তখন সেটা ফাংশন হবে, তাই না? তাইলে এফ ইনভার্স এক্স বিলংস টু আর হবে যদিও কেবল যদি কি হবে বলো তো? এক্স বিলংস টু আর হয়।
তাই না? এক্স বিলংস টু আর হয়, কারণ এক্সের ঘনমূল সংজ্ঞায়িত, মানে সকল বাস্তব সংখ্যার ঘনমূল সংজ্ঞায়িত বা বাস্তব। ঠিক আছে, আমরা তাহলে লিখব এফ ইনভার্স এক্স এর ডোমেন, এত এর ডোমেন কি হবে? আর। তাহলে ডোমেন ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য, ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য এফ ইনভার্স এক্স এর মান যদি অনন্য বা ইউনিক হয়, এই অনন্য বা ইউনিক যেটা বলছি সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান হতে হবে। ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য এফ ইনভার্স এক্স এর মান ভিন্ন ভিন্ন হতে হবে। ঠিক আছে, এখন দেখো যে এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর হলে এফ ইনভার্স এক্স এর মান, এক্স বিলংস টু আর মানে এক্স এর বাস্তব মানের জন্য এফ ইনভার্স এক্স এর মান কি হবে? এফ ইনভার্স এক্স এর মান অনন্য, অনন্য এক্স বিলংস টু আর হলে এত এর মান অনন্য হয়। ঠিক আছে, তাইলে আমি বলছি যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য যদি এফ ইনভার্স এক্স মানে ওয়াই, ওয়াই এর মান অনন্য বা ইউনিক হচ্ছে, তাহলে আমরা বলবো কি যে এটা একটা, ওই যে ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তাহলে তো ফাংশন বলছি। ঠিক আছে, তাহলে মান অনন্য হয়, সুতরাং এফ ইনভার্স এক্স একটি ফাংশন, এফ ইনভার্স এক্স একটি ফাংশন। বুঝা গেছে? ফাংশন কখন হয়? এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান ভিন্ন ভিন্ন হওয়া লাগবে, আর ওয়াই মানে এখানে কে? এফ ইনভার্স এক্স। ওয়াই মানে কে? এফ ইনভার্স এক্স। ঠিক আছে, আজকে পর্যন্তই।